মিঠু টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বেশি কথা না বাড়িয়ে এসো, তোমাদের আমি আজকে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের তৃতীয় অধ্যায় দর্শন নিয়ে আলোচনা করি। তোমাদের তৃতীয় অধ্যায়টার নাম দেখতে পাচ্ছ, নিরপেক্ষ বচনের ভেনচিত্র। প্রিয় স্টুডেন্ট আমার, এই ভেনচিত্র তৃতীয় অধ্যায় করার আগে তোমরা দ্বিতীয় অধ্যায় জর্জ বুলের বুলীয় ভাষ্যটা নিশ্চয় করেছো। যারা করনি, আমি বলবো আমার চ্যানেলে গিয়ে সেই দ্বিতীয় অধ্যায় জর্জ বুলের বুলীয় ভাষ্যটা একটু দেখার পর তোমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে চলে আসো, একটু বুঝতে সুবিধা হবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হবে ভেনচিত্র কিভাবে তৈরি করব বা ডায়াগ্রাম কিভাবে তৈরি করব। পরীক্ষাতে প্রশ্ন তোমাদের থাকবেই কি বাক্যটিকে বচনে রূপান্তরিত করে তার সেই বাক্যটিকে ভেনচিত্রে প্রয়োগ করো। তো ভেনচিত্রে বাক্যকে প্রয়োগ করতে গেলে তোমাদের সব থেকে সুবিধা হবে, তোমরা পরীক্ষার হল যখন যাবে সঙ্গে করে একটা 10 টাকার কয়েন নিয়ে যাবে। এই 10 টাকার কয়েন দিয়ে কিভাবে ভেনচিত্র বা ডায়াগ্রাম করা হয় সেটাই তোমাদের এই ক্লাসে হাসতে হাসতে আমি শিখিয়ে দেব। প্রিয় স্টুডেন্ট, এই ভেনচিত্র কি বা নিরপেক্ষ বচনের ভেনচিত্র কিভাবে করতে হয় সেটা জানার জন্য এই বোর্ডে আমি কয়েকটা জিনিস তোমাদের লিখে রেখেছি। সেই ব্যাপারটা আমি তোমাদের সামনে একটু ক্লিয়ার করব। প্লিজ আমার স্টুডেন্ট, তোমরা ক্লাসটা না টেনে যদি ভেনচিত্র তথা দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারে তোমরা যেহেতু লজিকের রাজত্ব করতে চাও, তাহলে এই ক্লাসটা কিন্তু তোমার জন্য। তোমাদের এই ভেনচিত্র করতে গেলে সর্বপ্রথমে আমি বলি, এই যে অ্যারিস্টটল, তোমরা জানো অ্যারিস্টটল আমাদের চারখানা নিরপেক্ষ বচনের কথা বলেছিলেন, এ ই আই ও। সেই চারখানা নিরপেক্ষ বচনকে বুলীয় ভাষ্যে প্রকাশ করেছিলেন জর্জ বুল। আর জন ভেন সেই বুলীয় ভাষ্যকে যে চিত্রের দ্বারা প্রতিকায়িত করেছেন সেই চিত্রের নামই হলো ভেনচিত্র। তাহলে এই ভেনচিত্রের নামকরণটা জন ভেনের নাম অনুযায়ী হয়েছে। এই যে জন ভেন তোমরা দেখতে পাচ্ছ, এই জন ভেনের এই ভেন নাম ভেন, আর এই চিত্র একটা, সেই চিত্র হলো ডায়াগ্রাম বা রেখাচিত্র। তাহলে ভেনের চিত্র, ভেন চিত্র দিয়েছেন নিরপেক্ষ বচনের জর্জ বুলের বুলীয় ভাষ্য প্রয়োগ করে। তো ওই জন্য নামকরণটা হয়ে গেছে ভেন চিত্র, জন ভেনের নাম অনুযায়ী। এখন তোমাদেরকে জানতে হবে কি আমরা কোনো একটা বাক্যকে বা কোনো একটা বচনকে, যেটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে, সেটাকে আমি কিভাবে ভেনচিত্রে প্রকাশ করব। আমাদের জন ভেনের অনুকরণে, জন ভেনকে অনুসরণ করে কোনো একটা বাক্যকে ভেনচিত্রে প্রয়োগ করতে গেলে আমাদের বারবার বলছি মনে রাখতে হবে। আমি দেখো এই বোর্ডের ডান দিকে লিখে রেখেছি মনে রাখবে। মনে রাখবে মানে রাখবেই, নইলে কিন্তু তোমার ভেনচিত্র 100% ভুল হবে। বলছে কি বাক্যকে প্রথমে বচন, পরীক্ষাতে প্রশ্ন ধরো থাকতে পারে, আমি তোমাদের এখানে লিখছি একটা হেডিং, একক শ্রেণীর, একক শ্রেণীর ভেন চিত্র। এটা বারবার বলে দিচ্ছি, হেডলাইনটা মাথায় রেখো, ভিডিওটা না টেনে। একক শ্রেণীর ভেনচিত্র, আমি ভেনচিত্র কিন্তু নিরপেক্ষ বচনের শিখাবো, কিন্তু তোমাদের পরীক্ষাতে এটাও আসতে পারে একক শ্রেণীর ভেনচিত্র প্রয়োগ করে দেখাও। তখন তোমরা কিভাবে করবে, চলে এসো ক্লাসে। ধরো একটা বাক্য তোমাদের পরীক্ষাতে থাকবে বা থাকলো, ভূত নেই। এটা ধরো পরীক্ষাতে থাকলো প্রশ্ন নিয়ে থাকলো একক শ্রেণীর ভেনচিত্র করো। বাক্যটিকে বচনে পরিণত করে সেই বাক্যটির ভেনচিত্র করো, বা পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে বাক্যটিকে বুলীয় ভাষ্যে প্রকাশ করে ভেনচিত্র করো।
তাহলে এই যে ভূত নেই, এটার যদি আমি ভেনচিত্র করতে যাই, মনে রাখবে, তোমরা খাতা বার করো, একটা পেন নাও, তারপরে আমার কথাগুলো এক একটা করে লিখে রাখো, নলে কিন্তু পরবর্তীতে ভুলে যাবে তোমরা। 1 নাম্বার, বাক্যকে প্রথমে বচন, তোমাদের কিন্তু বচন শিখতে হবে। তাহলে এইখানে আমরা এলেপ নেব, লজিক ফ্রম নিয়ে এটাকে বচন করব, ভূত নেই। তাহলে কি হবে, যদি কোনো বাক্যের মধ্যে না, নয়, নেই, কোনো নয়, কখনোই নয়, কোনোভাবেই নয়, একটিও নয়, একসঙ্গে নয়, যদি এইরকম থাকে অবশ্যই সেটা ই বচন হবে। তাহলে এটা কি হবে, কোনো ভূত নয় অস্তিত্বশীল, অস্তিত্বশীল, এটা ই বচন হবে। কোন ভূত নয় অস্তিত্বশীল, তোমরা দেখতে পাচ্ছ ভূতের সম্পর্কে কথা বলা হয়েছে, ভূত হলো উদ্দেশ্য, কিন্তু এখানে বিদেহ নেই। এই ভূতটা হলো উদ্দেশ্য, কিন্তু অস্তিত্বশীলটা কিন্তু বিদেহ নয়। কখনো কোনো বাক্যে বা কোনো একটা বচনে একটাই শ্রেণী থাকে, সেই শ্রেণীকে বলা হয় কিন্তু একক শ্রেণী। এখানে কিন্তু ভূতটা হলো একটাই শ্রেণী, এই ভূতটাকে তুমি এস ধরে নাও। তাহলে দেখে নাও প্রিয় স্টুডেন্ট আমার, বাক্যকে প্রথমে বচন, ভূত নেই এটা বাক্য, মাথায় রাখবে। এলেপ বচন, কোনো ভূত নয় অস্তিত্বশীল, তারপরে কিন্তু দ্বিতীয় কাজ হবে আমাদের বুলীয় ভাষ্য, এখানে লিখতে হবে তোমাদের। এসটা দেওয়ার দরকার নেই, আন্ডারলাইন দেওয়ার দরকার নেই, তোমাদের বোঝার জন্য বললাম। একদম তুমি এটা দেখে কিভাবে পরীক্ষার খাতায় তৈরি করবে সেটাই আমি তোমাদের এখানে রেডি করে দিচ্ছি। তারপরে প্রথমে বাক্যকে বচন হয়ে গেল, দ্বিতীয় হবে তোমার বুলীয় ভাষ্য। এখানে লিখবে বুলীয় ভাষ্য বা সংকেত, বুলীয় ভাষ্য বা সংকেত। তাহলে এই ভূত একটা শ্রেণী, তোমরা জানো আমরা উদ্দেশ্য পদকে এস বলি আর বিধেয় পদকে পি বলি, তোমাদের সুবিধার জন্য আমি লিখছি, পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই। তাহলে যেহেতু এটা একটাই শ্রেণী, ভূত উদ্দেশ্য, বিধেয় কিন্তু এখানে নেই, তাহলে এটা কিন্তু বিধেয় নয়, তাহলে বুলীয় ভাষ্যটা হবে এস, এখানে নয় আছে ওই জন্য হবে ইকুয়াল টু 0। তাহলে ভূত নেই এটার বচন হবে কোনো ভূত নয় অস্তিত্বশীল, ভূত একটাই শ্রেণী, ওই জন্য বুলীয় ভাষ্য বা সংকেত হবে এস ইকুয়াল টু 0। তাহলে বাক্যকে প্রথমে বচন হয়ে গেল, তারপরে বুলীয় ভাষ্য হয়ে গেল আমার কাজ, তারপরে 3 নম্বরে তোমাকে করতে হবে ভেনচিত্র। তোমরা বলো তো এখানে কটা শ্রেণী আছে, একটাই কিন্তু শ্রেণী আছে, সেই শ্রেণীটার নাম হলো ভূত। এবার তোমরা যখন পরীক্ষার হলে যাবে অতি অবশ্যই এই একটা 10 টাকার কয়েনটা নিয়ে যাবে, যদি কারো না থাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি তোমাকে অনেকগুলো কয়েন তোমাদের আমি দিয়ে দিতে পারি। কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে, কমেন্ট করবে কার কার কয়েনের দরকার, হ্যাঁ আমি কিন্তু সবাইকে কয়েন মানে দিতে পারি, এক কথায় চলে এসো। তো তোমরা কয়েনগুলোকে কিভাবে পরীক্ষার হলে ব্যবহার করবে, এটার ভেনচিত্র, এই যে বুলীয় সংকেত হয়ে গেল, এটা তোমার বুলীয় সংকেত। এবার ভেনচিত্র করবে, কয়েনগুলোকে এরকম করে বসাবে পরীক্ষার খাতায়, এই রকম করে একটা সুন্দর চিত্রায়িত করবে, এই যে চিত্রায়িত হয়ে গেল। তোমরা হয়তো এই ভিডিওতে একটুকু মানে ছোট দেখাচ্ছে, মানে ধরে নাও এইরকম চিত্রায়িত, এটা এই যে চিত্রায়িত, কিন্তু আমার একটু বেঁকে গেছে, একদম বেঁকে গেলে হবে না, একদম পুরো সার্কেল, একদম পুরো রেডি থাকতে হবে, এই রকম একদম মাথায় যাতে থাকে তোমাদের। তো এই যে সার্কেলটা হলো তোমাদের, এটা বড়ের জন্য তোমাদের বুঝাচ্ছি। তাহলে এইটার নাম কি, কটা শ্রেণী আছে, একটা শ্রেণী, ওই জন্য একটা বৃত্ত হবে, আর এই বৃত্তটা হলো এস। আর ইকুয়াল টু 0, তোমাদের সুবিধার জন্য আমি বলি, শূন্য শ্রেণী যদি হয়, তাহলে শূন্য শ্রেণী মানে যদি ইকুয়াল টু পড়ে যায়, তাহলে এর জন্য কিন্তু ছায়াবৃত্ত হয়, এটা মাথায় রেখে দেবে। শূন্য শ্রেণীর ক্ষেত্রে ছায়াবৃত্ত হয়, আর মানে যেমন এস ইকুয়াল টু হলে এটা হবে, আর এস যদি নট ইকুয়াল টু হয় তাহলে বৃত্তর মধ্যে কিন্তু ক্রস হবে। এই দুটো জিনিস, শূন্য শ্রেণীর ভেনচিত্র ছায়াবৃত্ত, এটাকে ছায়াবৃত্ত বলে, মাথায় রাখতেই হবে, ছায়াবৃত্ত। আর এটা তোমার ক্রস চিহ্ন, বাস এই ক্রস চিহ্নর বাস।
তাহলে শূন্য শ্রেণী মানে ইকুয়াল টু, তোমরা দেখেছো দ্বিতীয় অধ্যায়ে বুলিয় ভাষ্য আমি যখন ক্লাস করেছি তোমাদের, হ্যাঁ, ছায়াবৃত্ত, আর যখন অশূন্য হবে তখন নট ইকুয়াল টু হয়ে যাবে, তখন বৃত্তের ভিতরে একটা ক্রস হয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্ট আমার, তোমরা দেখতে পাচ্ছ ভূত একটা শ্রেণী, ওই জন্য এস নেই মানে শূন্য শ্রেণী, এস ইকুয়াল টু 0, এস এর জন্য একটা শ্রেণীর জন্য একটা বৃত্ত। কে করলো এটা? ভূত নেই, এটা হলো অ্যারিস্টটলের কাজ, বচন। তারপরে সেই বচনটাকে বুলিয় ভাষ্য প্রকাশ করলেন কে? জর্জ বুল। তারপরে জন ভেন কি করলো? সেই বুলিয় ভাষ্যটাকে আবার ভেন চিত্রে প্রয়োগ করলো। দেখো ভালো করে, তাহলে এই একটা শ্রেণীর জন্য এটা কি হয়ে গেল? আমি বারবার তোমাদের বলছি, একটা চিত্র হলো এই শ্রেণীটা হলো এস শ্রেণী, আর যেহেতু এটা শূন্য শ্রেণী মানে ইকুয়াল টু আছে, তাহলে এইটা হবে না, এটা হবে ইকুয়াল টু আছে, তাহলে এইটা হবে, মানে এটাকে ছায়াবৃত্ত করতে হবে। সুন্দর করে এইরকম করে করতে হবে, এইরকম করলে কিন্তু হবে না, আমি বারবার বলছি। একটা দাগ কাটবে একদম পুরো সার্কেল, এ মাথা থেকে ও মাথা, ব্যাস হয়ে গেল। তো প্রিয় স্টুডেন্ট আমার, ভূত নেই এর বুলিয় ভাষ্য করে চিত্রায়িত কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের বলে দিলাম একটা ই বচনে। আমি নেক্সট তোমাদের সামনে আরেকটা উদাহরণ নিয়ে আসছি, তোমরা দেখো, তোমরা দেখতে পাবে। যেমন ধরো তোমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন এরকম থাকতে পারে, যদি আমি বলি কি ভূত আছে, একই প্রশ্ন দিলে বেশি বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে ভূত আছে এটাকে আমি প্রথমত কি করব? আমি এলেপ করে নেব, দেখতে পাচ্ছ বচন করব। তাহলে কি লিখবো? কোন কোন ভূত হয় অস্তিত্বশীল, কোন কোন ভূত হয় অস্তিত্বশীল। আই বচন, আই বচন এটা কিন্তু শ্রেণী কটা? একটা। তাহলে বুলিয় ভাষ্য সেকেন্ড কাজ আমাদের, বা সংকেত যে কোনো একটা লিখে নেবে। বুলিয় ভাষ্য আমি প্রথমে বচন, তারপরে বুলিয় ভাষ্য, একটাই শ্রেণী এস, আর এখানে কিন্তু আই হয় আছে বলেছে, তার মানে ভূত আছে মানে শূন্য নয়, এটা অশূন্য শ্রেণী। তাহলে অশূন্য শ্রেণী যেহেতু হয়, তাহলে এটা কি হয়ে যাবে? নট ইকুয়াল টু 0। তোমাদের যাতে ইকুয়াল টু নট ইকুয়াল টু কখন বসে? শূন্যতে ইকুয়াল টু আর অশূন্যতে নট ইকুয়াল টু। এর পুরো ক্লাসটা কিন্তু যদি বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়টা একটু দেখে নিতে হবে। তাহলে বুলিয় ভাষ্য কি হলো? এস নট ইকুয়াল টু 0। এবার আমি ভেন চিত্র করব। কটা শ্রেণী আছে? একটা। তাহলে ওই 10 টাকার কয়েন দিয়ে করবে। আমি এখন তোমাদের বড় করে এই স্কেচের মাধ্যমেই দেখাচ্ছি। তাহলে এই যে একটা বৃত্ত নিলাম, এস মানে একটাই বৃত্ত, নট ইকুয়াল টু, তোমরা দেখতে পাচ্ছ নট ইকুয়াল টু তে ছায়া হবে না, ক্রস হবে, বৃত্তের মধ্যে ক্রস হয়ে যাবে। একদম ছায়াবৃত্ত, একদম ইজি। একদম তোমাদের দর্শনের ক্লাসটা কি জানো তো? যদি কোনো ক্লাস প্রথম থেকে মানে না টেনে কোনো একটা ক্লাস যদি ভালো করে শোনো, বাকি ক্লাসগুলো তোমার কাছে একদম খুবই সোজা হয়ে যাবে। আর কেটে কেটে যদি ভিডিও দেখতে শুরু করো, তোমার কাছে দর্শনটা একদম বোঝা হয়ে যাবে। পরীক্ষার আগে না একদম মস্তিষ্কে কোনো কাজই করবে না। তো পরীক্ষার আগে তোমাদের অনেক টাইম আছে এখন। প্রিয় স্টুডেন্ট, ক্লাসগুলো না টেনে তুমি যদি দেখো, একদম কোনো সাজেশন কমানোর দরকার হবে না, তুমি নিজেই সাজেশন বানাতে পারবে। তুমি দেখো, চলে এসো সেকেন্ড মানে হয়ে গেল। থার্ড আর একটা আমি তোমাদের দিয়ে দিই। যদি ধরো এইরকম থাকে, 3 নাম্বার আমি আর একটা বচন দিই। ধরো পরী আছে, এইরকম থাকলো। এগুলো সব একক শ্রেণী, নিরপেক্ষ বচন বা দুটো শ্রেণীর ভেন চিত্র আমি তোমাদের করে দেখাবো আজকের ক্লাসে। পার্ট 1 এটা বারবার মনে রাখো, এটা পার্ট 1, পার্ট 2, 3 পরপর ভেন চিত্র সম্পর্কে আসবে। তোমরা লক্ষ্য রাখবে, A to Z তোমরা শিখে যাবে আমার এই চ্যানেলে। তাহলে পরী আছে, আমি রুলস অনুযায়ী প্রথমে এটাকে এইটা মনে রাখতেই হবে তোমাদের। পরী আছে এটাকে আমি কি করব? কোন বচন করব আমি, যেহেতু এটা হ্যাঁ বাচক আছে, আই বচন হবে। কোন পরী হয় অস্তিত্বশীল, অস্তিত্বশীল, এটা আই বচন। কটা শ্রেণী আছে? একটা, পরী। তাহলে এইটা কিন্তু উদ্দেশ্য, এটা বিদেহ ধরা যাবে না, কারণ মূল বচনে একটাই শ্রেণী আছে, একক শ্রেণী। তাহলে সেকেন্ড কাজ আমাদের কি? বুলিয় ভাষ্য, তোমরা দেখতেই পাচ্ছ, বা সংকেত লিখে নেবে। একটাই শ্রেণী আমরা এস ধরবো, হয় আছে নট ইকুয়াল টু ধরবো। তাহলে এস মানে
একটাই বৃত্ত জন্মেন একটা শ্রেণীর জন্য একটাই বৃত্ত ধরেছেন, আর নট ইকুয়াল টু মানে অশূন্য, অশূন্য থাকলে কিন্তু কি হবে, বৃত্তর ভিতরে ক্রস হয়ে যাবে। ছায়াবৃত্ত খুবই সোজা, একদম সোজা। তোমরা শুধু মেন জিনিসটা কি জানো তো, এই বচনটা, বচন যেন ভুল করো না। বচন ভুল হয়ে গেলে বুলিয় ভাষ্য ভুল হবে, আর বুলিয় ভাষ্য যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভেন চিত্র ভুল হয়ে যাবে। সুতরাং বচনটা খুবই স্মার্টলি তোমাদের শিখতে হবে। তো বচন সম্পর্কে তোমাদের তো 4th সেমিস্টারে আলোচনা নেই, তার জন্য আমি তোমাদের বলবো 2nd সেমিস্টারে আমার এই চ্যানেলের ভিডিওতে যাও, 2nd সেমিস্টারে বচনের উপরে ক্লাস আছে, সেই ক্লাসটা তোমরা একবার দেখবে। যদি কারো বচনে প্রবলেম হয়, আর যদি না হয় কোনো ব্যাপার নেই, হ্যাঁ, তোমরা ডাইরেক্ট এই অধ্যায়টা করে নেবে। দেখো তোমাদের আরেকটা আমি উদাহরণ দিয়ে বলি। ধরো তোমাদের এইরকম থাকলো কি, বন্ধ্যা পুত্র নেই, এটা 4 নম্বর প্রশ্ন। বন্ধ্যা পুত্র নেই, বাক্যের মধ্যে না নই থাকলে ই বচন, এলেপ করে নাও। কোন বন্ধ্যা পুত্র নয় অস্তিত্বশীল, এটাই ই বচন। কোন বন্ধ্যা পুত্র নয় অস্তিত্বশীল। বন্ধ্যা পুত্র কিন্তু একটাই শ্রেণী, ওই জন্য বুলিয় ভাষ্য কি হবে বা সংকেত, এস নয় মানে 0 ইকুয়াল টু 0। ভেনচিত্র খুবই সোজা, এস মানে একটা বৃত্ত, তোমরা 10 টাকার কয়েন প্রয়োগ করে করবে, আর ইকুয়াল টু 0, হ্যাঁ, আছে মানে ছায়াবৃত্ত। বাস এইরকম ভাবে তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। প্রিয় স্টুডেন্ট আমার, এই যে নিরপেক্ষ বচনের ভেন চিত্র, এই সম্পর্কে আজকে তোমাদের আমার প্রথম ক্লাস। আমি বলবো এই ক্লাসটা, হ্যাঁ, সুন্দর করে তোমরা তোমাদের খাতাতে লিখে রাখো, প্র্যাকটিস শুরু করো। বাড়িতে যে বইগুলো আছে বা বই যদি না আছে, অন্য কোনো সাবজেক্টের বই কিনো কিংবা না কেনো, কিন্তু আমি তোমাদের বলবো দর্শনের একটা বই কিন্তু নিয়ে নিতেই। কেননা দর্শন শুধুমাত্র সাজেশন ভিত্তিক নয়, দর্শন প্র্যাকটিসের উপরে তোমার ডিপেন্ড করে। আর তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস পেরে যাও, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু দর্শনের ক্ষেত্রে 100-এ 100 হয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্ট, আজকের ক্লাসটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। কেননা তোমাদের কমেন্টের ওপরে আমার ক্লাস করার যে এনার্জি না, সেটা বৃদ্ধি পাবে। আগামীতে তোমাদের জন্য আমি কি ক্লাস আনবো বা কি তোমরা জানতে চাইছো, তোমরা যদি একটু আমাকে বলে দাও, তাহলে আমার খুবই সুবিধা হবে ভিডিও বানাতে। তো প্রিয় স্টুডেন্ট আমার, যাদের আমার ক্লাসটা ভালো লেগেছে, আমি চাই তোমরা তোমাদের বন্ধুদের বলো, একটু শেয়ার করে দাও, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ভিডিওর সাথে।